জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। একতরফা নয়, ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটাই নতুন কমিশনের প্রচেষ্টা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটা বলেন তিনি। আরও বলেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। যে দায়িত্ব আমাদের উপরে বর্তেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। এবং আমি আমার সাথে যারা কথা বলেছে, যে সমস্ত প্রেস কথা বলেছে, আমি বারবার বলেছি যে আমার সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব। এর আগে শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের সামনে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন যে সবার সহযোগিতায় জাতিকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে। আরও বলেন যে নির্বাচনের দিনক্ষণ বলার সময় এখনও হয়নি। সুপ্রিম কোর্টের জাজেস মিলনায়তনে নবনিযুক্ত সিইসি সহ শপথ নেন নিয়োগপ্রাপ্ত অন্য 4 জন কমিশনার। শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গেল বৃহস্পতিবার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার আড়াই মাস পর গঠিত হলেও নতুন এই কমিশন আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে নবগঠিত এই কমিশন। একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। 16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব তাদের। সুতরাং আমাদের তো কোনো অসুবিধা নেই। দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া কলঙ্কজনক নির্বাচন করায় আগের কমিশনগুলোকে বিচারের আওতায় আনার ব্যাপারে নাগরিক সমাজ দাবি জানিয়েছে বলেও জানান তিনি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নাগরিক সমাজের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকে গভর্নেন্স, নির্বাচন কমিশনের স্বাধীনতা, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, আনুপাতিক ও প্রচলিত 2 পদ্ধতিতে নির্বাচন, পক্ষপাতিত্ব ছাড়া সীমানা নির্ধারণ, ইসির সক্ষমতা বৃদ্ধি, না ভোটের বিধান চালু, নির্বাচন মামলার দ্রুত নিষ্পত্তি ও ইসির কেনাকাটায় স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনা নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় এখনো আসেনি। তো আমরা সবগুলো কথা, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সব অংশীজনের কথা আমরা নিচ্ছি এবং এগুলো বিবেচনায় নিচ্ছি। সো প্লিজ এটা কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, যেন এখনও যেই কথাগুলো আমরা বলি এগুলো আমাদের এখনও সিদ্ধান্তের, এগুলোর ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্তে পৌঁছিনি। এদিকে আওয়ামী লীগ সরকারের তৈরি করা আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনারদের নিয়োগকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানায় সাংগঠনিক নেতারা। বাংলা মোটরে সংগঠনটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সার্বিক প্রস্তাব
পেশ করার কথা, অথচ তাদের প্রস্তাব দেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এটিকে গণঅভ্যুত্থানের কমিটমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও মনে করে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা বলেন যে জনগণ গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে। ফেসিবাদের আমলে 2022 সালে প্রধান নির্বাচন কমিশন এবং অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 যেটা গঠন করা হয়েছিল, সেই আইনের অধীনেই আবারও নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং শপথের কার্যক্রম সম্পন্ন হলো। আমরা সেই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। সংস্কার কমিশন গঠন করা হয়েছে 31 তারিখের মধ্যে, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তার রিপোর্ট আসার কথা। সেই রিপোর্টটা অন্তত আসতো, তারপরে যদি নির্বাচন কমিশন গঠন হতো বা সেই অনুযায়ী যদি এই নির্বাচন কমিশন তো এই যে 2022 সালের যে আইন, সে আইনের ব্যাপারে তাদের কি বক্তব্য, সেটাই তো আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। সরকারে বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, গণ অভ্যুত্থান স্পিরিটের বাইরে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আগে সংস্কার তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে নতুন নির্বাচন কমিশন ভোটের অধিকার ও পরিবেশ ফিরিয়ে আনতে পারবে বলে প্রত্যাশা করে বিএনপি। রোববার দুপুরে নাটোর শহরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন যে 5 আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে বা সরাসরি যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত নানা কারণে দেশের 800 নেতাকর্মীকে দল এবং পদ থেকে অব্যাহতি দেওয়ার কথাও জানান তিনি। রিজভী বলেন যে দলের যে কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে সরাসরি দলীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ, যেটার জন্য জনগণ আমাদেরকে সবসময় সমর্থন দিয়েছে এবং বিএনপি নিরবচ্ছিন্নভাবে যে 15-16 বছর আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে। আর সর্বশেষে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন, সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান তিনি। বলেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই। সেজন্য অহেতুক সময় নষ্ট না করে বিএনপির এই নেতা আহ্বান জানান যে সরকারকে বিএনপি সহযোগিতা করে আসছে, জানিয়ে তিনি বলেন যে ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। 43 থেকে 47 বিসিএসএ ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আরও বলেন যে বিতর্কমুক্ত করতেই অনুষ্ঠিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে, এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। দিস ইজ দি রিজন। ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। পরে ডিএমপি কমিশনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এদিকে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ব্যাটারি রিক্সা দিয়ে উচ্চ আদালত যেই নির্দেশনা দেবে সেটাই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
রোববার বেলা 11টায় মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন এই ব্যাটারি চালিত রিকশা চালকরা। এক পর্যায়ে প্রধান সড়কে অবস্থান নেন তারা। এ সময় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা। এ সময় রাঁচি নিহতর ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে উপাচার্য প্রশাসনের কর্মকর্তারা আগামী 2 দিনের মধ্যে 11 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঠিক করা হয় নাই কেন ফিনান্সিয়াল আছে। গাজীপুরের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার আলাদা 3টি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আইইউটির কর্তৃপক্ষ। 3 দিনের শোকে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আগামী শুক্রবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। দুর্ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে শনিবার সকালে বিআরটিসির 6টি দ্বিতল বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 460 শিক্ষার্থী বার্ষিক বনভোজনে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পেতে হলে শ্রমিকদের নানামুখী অধিকার সুরক্ষা করা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টা এই কথা বলেন। আশা প্রকাশ করেন যে শ্রম খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার সেটা হলে জিএসপি সুবিধা পেতে সহায়ক হবে। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। পরে এ নিয়ে ব্রিফিংয়ে বলেন যে শ্রম অধিকার বিষয়ে 11 দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। আর বাণিজ্য সচিব বলেন যে শ্রম নিরাপত্তা, নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠন করার অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পাচ্ছে বাংলাদেশ, সেই সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এইগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। আওয়ামী সরকারের আমলে নিয়োগ ও পদোন্নতি পাওয়া আমলাদের মধ্য থেকে যোগ্যদের নিয়ে সরকার রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শিল্প খাতে তৈরি হওয়া গ্যাস সংকট সমাধানে জ্বালানি ও তার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। রোববার আগারগাঁওয়ে পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের এক সেমিনার পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যে শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে জ্বালানি বিভাগের সঙ্গে আলোচনা করেছেন তারা। উদ্যোগ নেওয়া হবে রাজনৈতিক পট পরিবর্তনের সময় বন্ধ হওয়া কলকারখানাগুলোর শ্রমিকদের ব্যাপারেও। শ্রমিক অসন্তোষ তৈরি করতে অনেক শিল্প মালিক কারখানা বন্ধ রেখেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। যারা আর কি কাজ জানে তাদেরকে কাজে লাগাতে হবে, বিপ্লব ধরে রাখার জন্য চেষ্টা করছি আমরা। যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কী করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে এবং ইনশাল্লাহ আমরা এর উত্তর খুঁজে খুব দ্রুতই পাবো।
শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ৫ মে হেফাজতের আন্দোলনে নিহত রেহান আহসানের মা। রোববার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিহত রেহান আহসানের মা বলেন যে বুয়েট পড়ুয়া ছেলে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এই অভিযোগে তিনি শেখ হাসিনা সহ ৪৪ জনের নাম উল্লেখ করেছেন। এর আগে ২১ তারিখের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিং করেন নিহত সিফাত হোসেনের পরিবার। নিহতের ছোট বোন ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আজকে শহীদ রেহান আহসানের পরিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কাছে এসেছে শহীদ রেহান আহসানের হত্যার বিচার চাইতে। আমরা মোট ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের ২টি বিভাগে বিচার কাজ আজ বন্ধ রাখা হয়েছে। প্রধান বিচারপতির কার্যালয় থেকে এক শোক বার্তায় জানানো হয়, রোববার ভোররাত 4:30টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ-জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের কোর্টইয়ার্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। রুহুল আমিন ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হন। পরে ১৯৯২ সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালে ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। দেশের জনগণের নাগরিক হিসেবে ন্যূনতম আয়ের অধিকার আছে এবং সেটি কখন ঠিক করতে হবে বলে জানিয়েছে সিপিডি। রোববার সকালে বাংলাদেশে সর্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে আলোচনায় একথা বলে সংগঠনটি। এছাড়াও বাংলাদেশকে এখন থেকেই জনকল্যাণমুখী রাষ্ট্র হিসাবে চিন্তা করতে হবে বলে জানান এখানে অংশ নেওয়া অর্থনীতিবিদরা। বাংলাদেশের ন্যূনতম ওয়েজ বোর্ড তৈরি করারও আহ্বান জানান বক্তারা। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রমূলক রাষ্ট্র তৈরি করবে। এছাড়াও ফ্রি স্বাস্থ্যসেবা ও শিক্ষানীতিও বিএনপি তৈরি করবে বলেও জানানো হয়। আপনার কমিউনিটিতে তখন এইটা এখন হয় না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমাদের পক্ষ থেকে আমি যেটা বলেছি, আমাদের চিন্তার মধ্যে আছে যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে আমাদের কিন্তু অনেকগুলো 31 পয়েন্ট রিফর্মসের মধ্যে আমরা নিয়ে এসেছি। যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, হুইচএভার ইজ দ্য আর্লিয়েস্ট, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে। সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এইটা বাংলাদেশের নাগরিকের সমস্যা না। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে। দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। রোববার দুপুরে আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন বাসদের সহ সাধারণ সম্পাদক কমরেড রাজিকুজ্জামান রতন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনসভা আয়োজন হয়। প্রধান অতিথির বক্তব্যে রাজিকুজ্জামান রতন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ ব্যাটারি চালিত যানবাহনের নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার আহ্বান জানান। সভায় সিলেট জেলার দায়িত্বরত নেতৃবৃন্দ ছাড়াও বাসদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভা শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত সাধারণ জনতা সভায় অংশগ্রহণ করেন। বরিশাল শহরে, গাজীপুরে, চট্টগ্রামে বিশাল মিছিল করে আমরা বলেছি
আমরা আইন মানি, আমরা বিচার মানি, কিন্তু বিচারালয় যদি ভুল বিচার করে সেইটা আমরা মানতে পারি না। রাষ্ট্র যাদেরকে কাজ দেয় নাই, যারা নিজেরা নিজেদের কাজ জোগাড় করে নিয়েছে, রাষ্ট্রের কোন অধিকার নাই তার কাজ কেড়ে নেওয়ার। রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশু ও নারীসহ 7 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মিরপুরে দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন যে মিরপুর থেকে আসা দগ্ধ আব্দুল খলিলের শরীরের 95% পুড়ে গেছে, আবদুল্লাহ 38% এবং মোহাম্মদের শরীরে 35% পুড়ে গেছে। রোববার ভোরের দিকে মিরপুর 11C ব্লকের এভিনিউ 5-এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এদিকে সকালে নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় বসুন্ধরা পেপার মিলে অগ্নিদগ্ধ হয় এবং এখানে 10 জনের মধ্যে 7 জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ইউনিটে। মিরপুর 11তে গ্যাস লাইন বিস্ফোরণের মাধ্যমে যে রোগীরা আহত হয়েছে তাদের মধ্যে আমাদের এখানে 7 জন এসেছেন। তার মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ ওনাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে। 7 জনকে ভর্তি দিয়েছি, 6 জনের মধ্যে 3 জনকে আইসিইউতে শিফট করছি আর বাকিদেরকে এসডিইউতে দিচ্ছি। যেহেতু শ্বাসনালী পুড়িয়ে গিয়েছে সুতরাং 6 জনের অবস্থাই আসলে আশঙ্কাজনক। 1 জন ভালো আছেন, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় 1 যুগ পূর্তিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনরাও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকে আশুলিয়ায় তাজরিন ফ্যাশন কারখানার সামনে জড়ো হন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে ফুল দিয়ে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানান তারা। এ ঘটনায় বিচারের দাবি করে শ্রমিকরা বলেন যে তাজরিন কারখানার ভবনটি ভেঙে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতাল তৈরি করতে হবে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরিন গার্মেন্টস এর আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর আগে 2012 সালের এই দিনে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানায় লে অফ ঘোষণা করায় এই বিক্ষোভ করে কারখানার শ্রমিকেরা। সকালে হারিকেন রোড এলাকায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে এই বিক্ষোভ শুরু করে। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক শিল্প পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বান্দরবনের পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল আর্মির গোপন আস্থানে সেনাবাহিনীর অভিযানে 3 জন নিহত হয়েছেন। রোববার দুপুরে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রুম উপজেলার গহীন জঙ্গলে KN-এর গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। পরে সেখানে অভিযান চালালে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন 3 KN-এ সন্ত্রাসী। পরে উদ্ধার করা হয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি। সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় KN-এ নির্মূলে 2022 সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়, যাতে এখন পর্যন্ত 120 জন কুকি চীন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কিছু মামলাও হয়েছে। শরীয়তপুরে যৌথভাবে পালং খাল পরিষ্কার, খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। রোববার সকালে জেলার পালং খালের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে শুরু হয় এই কার্যক্রম। পৌরসভার গুরুত্বপূর্ণ খালগুলোর প্রবাহ ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে খাল পরিষ্কার, খনন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। 2টি এক্সকেভেটর যন্ত্রের সাহায্যে প্রথমে 2 কিলোমিটার খালের ময়লা পরিষ্কার করে ডাম্পিং ইয়ার্ডে নেওয়া হবে। পরে খনন কাজ করে খালের নাব্য সংকট দূর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের মইজিয়ারটেকে চাকরি হারানো বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। প্রায় 2 ঘন্টা বন্ধ হয়ে যায় শাহ আমানত সেতুর যান চলাচল। রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত সেতুর সামনে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ে যাত্রীদের।
পায়ে হেঁটে গন্তব্যে যান অনেকে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এতে প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। ট্রাফিক আইন মেনে চলেই যানজট মুক্ত শহর গড়ি, এই স্লোগানে ময়মনসিংহে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহের কর্মসূচি। রোববার সকালে নগরীর টাউন হল মোড়ে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। পরে পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। বক্তারা বলেন যে নগরীর যানজট নিরসনে স্বল্প ও মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এজন্য ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে। প্রথম ধাপে 60 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে। পরে আরও শিক্ষার্থীকেও সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি। জামালপুরে শুরু হয়েছে গারো সম্প্রদায়ের ওয়াংগালা উৎসব। এই আয়োজন চলবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে বক্সিগঞ্জের দিঘলাকোনা এলাকায় ওয়ানগালা উৎসব পালন করে আসছে গারো সম্প্রদায়ের পাহাড়িরা। ওয়াংগালা উৎসবে শস্য দেবতা মিশি সলজংকে পাহাড়ের উৎপাদিত ফসলের কিছু অংশ তুলে দেওয়ার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। গারো সম্প্রদায় বিশ্বাস করে যে শস্য দেবতা মিসি সালজং এর উপর নির্ভর করে ভালো হয় ফসলের ফলন। এ সময় শুধু পাহাড়ি নয়, উৎসবে অংশ নেয় বাঙালিরাও। এছাড়া ময়মনসিংহ বিভাগের 18টি পাহাড়ি গির্জায় চলছে এই উৎসব। প্রশাসনের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়েই রাজপথে লাখ লাখ পাকিস্তানি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গণ আন্দোলনে যোগ দিতে রাজধানী অভিমুখে যাত্রা চলছে বিশাল গাড়ি বহর নিয়ে। জোর দায় শীর্ষক এই কর্মসূচি দমনের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় রাজধানীর কূটনৈতিক এলাকায় জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা। ইসলামাবাদে তাদের প্রবেশ ঠেকাতে শিপিং কন্টেইনার ফেলে রাস্তা আটকানো হয়েছে। বিভিন্ন শহরে বিচ্ছিন্ন করা হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ। পাঞ্জাবের সঙ্গে 3 প্রদেশের সীমান্ত পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে। অন্তত 3 আইন প্রণেতা সহ ধরপাকড়ের শিকার হয়েছে কয়েকশো পিটিআই কর্মী। এদিকে পাকিস্তানের কুররাম অঞ্চলে দুষ্কৃতিকারীদের বন্দুক হামলা ও অগ্নিসংযোগে আরও 21 জনের প্রাণহানি হয়েছে। শনিবারের এই হামলার পর 3 দিনে দেশটিতে সশস্ত্র সংগঠনের পরিকল্পিত হত্যাকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। পুলিশ জানায় হামলার সময় বিশেষ ওই অঞ্চলটিতে প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের আইজি, প্রধান সচিব সহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় এদিন সশস্ত্র সংগঠনের সদস্যরা প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, আবাসিক ভবনে প্রবেশ করে লুটপাট চালায় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সূত্র বলছে যে শুক্রবার মধ্যরাতে কুররাম অঞ্চলে বাগান বাজার ও এর আশপাশের গ্রামে হামলা ও লুটপাট চালায় সশস্ত্র সংগঠনের সদস্যরা। এর এক পর্যায়ে 2 সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অন্তত 30 জন দুষ্কৃতিকারীদের আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় অব্যাহত ছিল। শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ভারী তুষারপাতে বিপর্যস্ত স্কটল্যান্ড, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এমনকি বৃষ্টির কারণে জরুরি সতর্কতার আওতায় অন্তত 16টি এলাকা, বিমান, সড়ক ও রেলপথে দেখা দিয়েছে স্থবিরতা। বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে কয়েক হাজার বাড়িঘর, খামার এবং ব্যবসা প্রতিষ্ঠান। তুষার ঝড়ের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও পেনসিলভেনিয়া সহ বেশ কিছু অংশ। 3 দিনের রেকর্ড বৃষ্টিতে বন্যায় নাজেহাল অবস্থায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা। এদিকে বন্যার পর প্রায় 1 মাসেও ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পুনর্গঠন না হওয়ায় বিক্ষোভ করেছেন স্পেনের ভ্যালেন্সিয়ার শিক্ষক ও অভিভাবকরা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে যুক্ত হওয়ার উপযোগী জনগোষ্ঠীকে আগ্রহী করতে একের পর এক উপহার ঘোষণা করে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে পাশ হওয়া নতুন আইন অনুযায়ী যদি কেউ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে আগ্রহী হন, তার ঋণ প্রায় $1 লাখ পর্যন্ত মওকুফ করে দেওয়া হবে। এই সুবিধা পাবেন 30 এবং তার কম বয়সী তরুণরা যাদের ব্যাংকে ঋণ রয়েছে।
ইউক্রেনে যুদ্ধের 3 বছর হতে চলায় যুদ্ধক্ষেত্রে সেনা সক্ষমতা বাড়াতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন প্রেসিডেন্ট পুতিন। নতুন আইনে 1 ডিসেম্বর থেকে 1 বছরের জন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বিনিময়ে ঋণ থেকে অব্যাহতি পাবেন তরুণরা। তরুণদের বকেয়া ঋণ $96,000 পর্যন্ত শোধ করে দেবে রুশ সরকার। চলতি মাসে এই বিল পাশ হয়েছে রুশ পার্লামেন্টে। সাধারণত ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হয় রাশিয়াতে, যে কারণে কোনো অর্থ সঞ্চয় করতে পারে না বেশিরভাগ রুশ নাগরিক। অবশেষে নতুন একটি জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে COP29-এ অংশগ্রহণকারী প্রায় 200 দেশ। নতুন চুক্তি অনুসারে যে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় 2035 সাল নাগাদ অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রের জন্য বছরে $30,000 কোটি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আজারবাইজানের বাকুতে আলোচনার এক পর্যায়ে জলবায়ু চুক্তির বৈঠক থেকে বের হয়ে আসে অনুন্নত কয়েকটি দেশ ও দ্বীপরাষ্ট্র। তাদেরকে ছাড়াই স্থানীয় সময় রাত 2:30টার পর পর্যন্ত চলে আলোচনা। সামনে আসে নতুন এই চুক্তি। যদিও নতুন চুক্তি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে বছরে $1,30,000 কোটি চেয়েছিল অনগ্রসর দেশগুলো। সেখানে মাত্র $30,000 বরাদ্দ পেয়ে খুশি নন তারা। অনুন্নত দেশের প্রতিনিধিরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই অর্থ পর্যাপ্ত নয়। নানা কারণে সমালোচিত এবারের জলবায়ু সম্মেলনে আদৌ কোনো চুক্তি হবে কিনা এ নিয়েও সংশয় ছিল শুরু থেকেই। বেশ কয়েকটি অনুন্নত রাষ্ট্র দাবি করে যে সব দেশ কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী। তারা এই COP সম্মেলনকে কোনো গুরুত্বই দেন না। উন্নত জীবনমান ও বাড়ি ভাড়া কমানোর দাবিতে স্পেনের বার্সেলোনায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে যে 2014 সালের তুলনায় গেল 10 বছরে স্পেনের বাসা ভাড়া বেড়েছে 70% হারে। শনিবার বার্সেলোনা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বলেন, আবাসন নাগরিকদের মৌলিক অধিকার, কিন্তু যারা আবাসন সুবিধা দেওয়ার নামে একচিটিয়ে ব্যবসা করছেন তারা ন্যায্য মূল্যে বাসা ভাড়া দেন না। তাদের অভিযোগ, স্পেনের অধিকাংশ বাসিন্দাকে মোট আয়ের অর্ধেকই খরচ করতে হয় বাড়ি ভাড়ার পেছনে। দেশটির পর্যটন খাত আরও উন্নত করতে গিয়ে আবাসন খাতে এই সংকট সৃষ্টি হয়েছে দাবি করে বিক্ষোভকারীরা জানান যে বাড়ির মালিকরা লাভের আশায় পর্যটকদের আকর্ষণীয় দামে বাসা ভাড়া নিয়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় সূত্র জানায় যে শনিবারের এই বিক্ষোভে অন্তত 22,000 মানুষ অংশ নেন, যাদের অধিকাংশ মধ্যবিত্ত শ্রেণীর। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/ekhon.tv।